শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা। শুরু করছি সমকালীন বিষয়ভিত্তিক আলাপচারিতার অনুষ্ঠান কি ভাবছেন। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আমি কামরুজ্জামান কামরুল। আজকে আমরা আলোচনা করব মূলত স্থানীয় সরকার ব্যবস্থার উপরে। স্থানীয় সরকার বাংলাদেশে শক্তিশালী হচ্ছে না দীর্ঘদিন ধরে। তারপরে স্থানীয় সরকারের উপরে বিশেষ করে উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদের উপরে স্থানীয় সংসদ সদস্যদের প্রভাব বিস্তার, তারপরে স্থানীয় সরকারের উন্নয়নের ব্যাপারে সরকার কর্তৃক সংসদ সদস্যদের বরাদ্দ প্রদান, সেই বরাদ্দ দিয়ে স্থানীয় সরকারের ওপরে দলীয় কর্মীদের প্রভাব বিস্তার, নানান সমস্যা তৈরি হয়েছে ইদানিং স্থানীয় সরকার নিয়ে। এই বিষয় নিয়ে আমরা মূলত কথা বলবো। এগুলো আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সাবেক নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী সাজু, সাজু মল্লিক। জনাব সাজু, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও স্বাগতম। সকলকে ধন্যবাদ। জি জনাব সাজু, আমরা আলোচনায় চলে যাই। সেটা হলো যে আপনি যে নিশ্চয়ই জানেন যে স্থানীয় সরকারের উন্নয়নের জন্য সরকার আপনার 5 বছরের জন্য প্রতিটি সংসদ সদস্যের জন্য 50 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, অর্থাৎ প্রতি বছর 10 কোটি টাকা। এই টাকা দিয়ে তারা স্থানীয় উন্নয়ন করবেন। উন্নয়ন খারাপ জিনিস না, তারা উন্নয়ন করেন, সমস্যা নেই, কিন্তু সেই উন্নয়নটা তো হওয়া উচিত স্থানীয় সরকারের মধ্য দিয়ে। জেলা পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আছে, তাদের মধ্যে উন্নয়নটা হওয়ার কথা। এখানে জাতীয় সংসদ সদস্যদের মাধ্যমে কেন, এই বিষয়টাকে আপনি কি চোখে দেখছেন, প্লিজ যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। চমৎকার প্রশ্ন উত্থাপন করেছেন। স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং জেলা পরিষদ, এগুলো জনগণের খুব কাছাকাছি, যারা নির্বাচিত হন খুব কাছাকাছি, তারা জনগণের কাছে যতটা দায়বদ্ধ, মাননীয় সংসদ সদস্যরা ততটা দায়বদ্ধ নন। কারণ আমাদের সংবিধান মতে মাননীয় সংসদ সদস্যরা আইন প্রণয়নের সঙ্গে যুক্ত থাকবেন। জি জি জি, আইন প্রণয়ন করবেন। কিন্তু এখন আপনারা জানেন যে বর্তমানে এই মুহূর্তে উপজেলা পরিষদের সকল চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে, জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে, পৌরসভা চেয়ারম্যান মেয়রদের অপসারণ করা হয়েছে, সিটি কর্পোরেশন মেয়রদের অপসারণ করা হয়েছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরও বিভিন্ন ভাবে অপসারিত করা হয়েছে। সংসদ সদস্যগণ তাদের কাজের বাইরে এই যে উন্নয়ন, সংসদ সদস্যগণও দায়বদ্ধ। তারা উন্নয়নের কথা বলেই কিন্তু ভোটারদের মনসন্তুষ্ট করে তারা ভোট নিয়ে থাকে যে এই কাজ করবে সেই কাজ করব। কিন্তু আমি মনে করি যে এটা সংসদ সদস্যগণ তাদের কর্মীদের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে যে উন্নয়ন করতে চায়, সে উন্নয়নের পুরোটা জনগণ পায় না। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে খাল খনন কর্মসূচি, সেই খাল খনন কর্মসূচি প্রত্যেকটা উপজেলায়, ম্যাক্সিমাম উপজেলায় ইউনো মহোদয় এর প্রধান ছিলেন এবং টাকা ফেরত পাঠিয়েছেন, অর্থাৎ পুরো কাজ করানো নেই। এবং আমি মনে করি যে কাজ সারা দেশব্যাপী খাল খনন করা হলো, সেই কাজের সুফল জনগণ তেমন পাবেন না। নামমাত্র কাজ করে টাকাগুলো খরচ করলো। কিন্তু এটা যদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দ্বারা হতো, তাহলে জনগণ প্রশ্ন করতে পারতো যে এই কাজ করলেন না, সেই কাজ করলেন না। কিন্তু এই ইউনোদের প্রশ্ন করার জনগণের পক্ষে সম্ভব না। তাই আমি মনে করি যে আমি এটা এখানে স্থানীয় সরকারের একটু ইন্টারাপ্ট করি। সেটা হলো যে আপনার খাল খনন কর্মসূচির কথা বলছিলেন। এই খাল খনন কর্মসূচিতে আপনার মাননীয় সংসদ সদস্যদের কি কোনো ভূমিকা ছিল? অবশ্যই সংসদ সদস্যের ভূমিকা ছিল। তারা তাদের কর্মীদের মাধ্যমে চয়েস করছে কোন খাল খনন করা হবে এবং ম্যাক্সিমাম জায়গায় তাদের তদারকিতেই কাজ হয়েছে। এখানে তো আপনার খাল খননের সাথে দলীয় কর্মীদের সম্পর্ক কি? কারণ
আপনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আছে, তাদের তারপরে পানি উন্নয়ন বোর্ড আছে, যারা খালের ব্যাপারে আপনার কাজ করে থাকে, তাই না? তো এখানে তো তাদের প্রকৌশলীরা আছে, তারা কাজ করবে। তো এখানে আপনার দলীয় কর্মীদের ভূমিকাটা কি? তারা কেন ইনভলভ হলো এখানে? তারা দলীয় কর্মীদের এই জন্য প্রয়োজন, দলীয় কর্মীরা তো জনগণের কাছে যখন ভোট নিয়েছে তখন বলেছে এই কাজ করব সেই কাজ করব। এখন তারা মনে করে যে খাল খনন এটা জনগণের কাজে আসবে, তারা সরাসরি হ্যান্ডেল করছে এটা, যে আমরা আমাদের সরকার এই কাজ করতেছে, এবং যারা দায়িত্বে আছেন তাদেরকে তাদের সহযোগিতায় প্রেসারে রেখে তারা বিভিন্নভাবে কাজ করে। তাহলে দলীয় কর্মীরা কি এখন প্রশাসনের অংশ হয়ে গেলেন? আপনি এগুলো তো যেমনটা প্রশাসনের কাজ। বলছেন, যদিও প্রশাসনের কাজ, কিন্তু আপনার সরকার দলীয় বা যারা নেতাকর্মী আছে তারা মনে করে তারাই এমপি, তারাই মন্ত্রী, এবং তাদের কথা প্রশাসনের যারা দায়িত্ব আছে তারা তাদেরকে শুনতে হয়। আর যদি ওইরকম ভাবে না শুনে তারা বিভিন্ন ভাবে মবের শিকার হতে পারে। মানে হেনস্থার শিকার হতে পারে, মবের শিকার হতে পারে। জি। তো আচ্ছা, যাই হোক, আপনার দলীয় কর্মীরাই কাজ করলো, কাজটা কি সুষ্ঠুভাবে হয়েছে নাকি এখানে কোনো দুর্নীতি আছে? এখানে নামমাত্র কাজ হয়েছে। নামমাত্র কাজ হয়েছে, তার মানে দুর্নীতির মহোৎসব। 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 জি জি জি, আমি আপনাকে একটু বাধাগ্রস্ত করেছিলাম, আপনি বলেন বলেন প্লিজ। আরেকটি হলো আপনার সকলে অবগত আছি যে এখন উপজেলা পরিষদ নাই, সকল চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে, এখানে প্রশাসক নিয়োগও করা হয়নি। কিন্তু আমরা জেলা পরিষদে দেখেছি প্রশাসক নিয়োগ করা হয়েছে, কিন্তু একটি নির্বাচিত সরকার কেন প্রশাসক নিয়োগ করবে? এবং আপনি জানেন যে যারা উপজেলা চেয়ারম্যান তারা মহামান্য হাইকোর্টে রিট করেছে, তাদের অপসারণ কেন অবৈধ? সরকার পক্ষ বলতে চেষ্টা করেছে যে জনস্বার্থে তাদেরকে অপসারণ করা হয়েছে, কিন্তু যারা এখানে রিট করেছেন তাদের বিজ্ঞ আইনজীবীরা বলেছেন যে নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ করে কি জনস্বার্থ রক্ষা হবে? অর্থাৎ যারা নির্বাচিত হয়েছে জনগণের ভোটে তাদেরকে অপসারণ করে জনস্বার্থ রক্ষা হবে, এটা একটা ভ্রান্ত কথা। এটা সরকার তাদের মতো করে তাদের দলীয় লোক যেভাবে প্রশাসক নিয়োগ দিয়েছে, তারা উপজেলায়ও প্রশাসক নিয়োগ দিতে চেয়েছে, বা ওদের ভবিষ্যতে দিতে পারে। অর্থাৎ জনস্বার্থের কথা বলে স্বার্থ হানি করা জ হয়েছে এখানে, জনদুর্ভোগ বাড়িয়েছে। জনদুর্ভোগ বাড়িয়েছে। তো জনাব সাজু, আপনার, আমরা কথা বলছিলাম যে আপনার স্থানীয় সরকারকে সবল করার ব্যাপারে। তো স্থানীয় সরকারকে তো যদি সবল হয়, তাহলে তো আমাদের কেন্দ্রীয় সরকার, মূল সরকার, তাদেরই তো লাভ, তাই না? তার কারণ সরকারি সেবাটা স্থানীয় সরকারের মাধ্যমে আমরা খেয়াল করি যে বাংলাদেশের কোন সরকারই স্থানীয় সরকারকে সবল করার ব্যাপারে, স্থানীয় সরকারকে ক্ষমতায়নের ব্যাপারে আগ্রহী হয় না। কেন হয় না, আপনার কি ধারণা? এটা ক্ষমতাবাজি এবং দলবাজির জন্যই কোন সরকার এটাকে প্রাধান্য দেয়। কারণ যারা সংসদ সদস্য নির্বাচিত হন তারা মনে করেন যে তারা সকল কিছুর ঊর্ধ্বে, তারা যা বলবে তাই হবে। এবং যারা আহ, স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন, বা পৌরসভার মেয়র নির্বাচিত হন, আপনি দেখবেন যে সেই সময় যারা সরকারের এমপি মন্ত্রী থাকেন তাদের পিছনে পিছনে ঘুরতে হয়। যারা বেশি ঘুরতে পারে তাদেরকে কিছু কাজ দেওয়া হয়। এবং আপনি অবাক হবেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা শুনছি, সেখানে এখন থেকেই সরকার দলীয় নেতাকর্মীরা বলার চেষ্টা করতেছে যে সরকার দলের লোকদের বাইরে অন্য কাউকে নির্বাচিত করলে তারা উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ তারা বলতে চায় যে কলম আছে কালি নাই। অর্থাৎ সরকার দলীয় লোকের কাছে কলম আছে, কালিও আছে, কিন্তু অন্য লোক নির্বাচিত হলে তাদেরকে কলম থাকবে, কালি দেওয়া হবে না। এই যে একটা দলবাজি এবং ক্ষমতাবাজির যে চিত্র, এটা ইউনিয়ন পরিষদে আপনারা যখন নির্বাচিত হয় তখন আমরা সবাই দেখতে পাবো। আচ্ছা, তার মানে
আপনার আলোচনা শুরু হয়েছে যে সরকারি দলের বাইরে কেউ নির্বাচিত হলে আপনার সেই স্থানীয় সরকারের কোনো উন্নয়ন হবে না, এটা তারা প্রচার করছে, তাই না? তো এটা জি। তো আসলে এটা নির্বাচন কমিশনে আপনারা অভিযোগ করেন নাই? এই ধরনের কথা তো আসলে নির্বাচনের বিধিমালার বাইরে। এটা আপনারা যারা প্রার্থী হন, যারা স্থানীয় সরকার নির্বাচন করেন, আপনারা অভিযোগ করেন নাই এটার ব্যাপারে? নির্বাচন আমরা স্থানীয় সরকার নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে আমার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছি, উপজেলা পরিষদে অংশগ্রহণ করেছি। আমরা সবসময় দেখি যে মুখে যতটা বলে যে নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু মেক্সিমাম ক্ষেত্রে দেখি যে তারা সরকার দলের আনুগত্যই পোষণ করে যারা প্রশাসনে থাকে। নির্বাচন কমিশনকে অভিযোগ করে কি কোনো প্রতিকার পাওয়া যায় না এখানে? না, কোনো প্রতিকার পাওয়া যায় না। তাহলে নির্বাচন কমিশনও কি আপনার দলের প্রভাবে কাজ করে? দলের পক্ষে কাজ করে? সরকারি হ্যাঁ, দলের পক্ষে? শতভাগ। আমি বলি শতভাগই করে তারা কাজ। আপনি তাহলে একটু পরিষ্কার করে বলেন এই জায়গাটা। পরিষ্কার করে বলি আপনাকে যে আমরা ইউনিয়ন পরিষদের কথা বলি। ইউনিয়ন পরিষদে কোনো প্রার্থী যদি মনে করে যে ভোটের দিন আ আ ভোট সরকার বা প্রশাসনের লোকের সহায়তায় কেউ নির্বাচিত হয়েছে, অনিয়ম হয়েছে, তার বিরুদ্ধে যদি আ আ মামলা করতে হয় তাহলে নির্বাচন ট্রাইব্যুনাল আছে। আমি নিজে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০২১ সালে ব্যাপক অনিয়ম করে যিনি নির্বাচিত হয়েছিলেন, আ তিনি ব্যাপক অনিয়ম করে নির্বাচিত হয়েছিলেন। আমি এটা নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেছিলাম। মামলার হলো আ যেটা বলা হয়েছিল মামলায় যে ১৮০ দিনের মধ্যে ১ম রায়টা দিবে। যে পক্ষেই দিক। কিন্তু ৫ বছর পার হয়ে গেল। রায় পাওয়া গেল না। অর্থাৎ নির্বাচন তড়িঘড়ি করে যে রেজাল্টটা হয়ে যায়, সেই রেজাল্টের বিপরীতে খুব বেশি ব্যা ব্যা অনিয়ম হয়ে গেলেও ওটার কোনো প্রতিকার পাওয়া যায় না। নির্বাচন কমিশন বলেন, আইন বলেন, সকলেই সরকার দলের পক্ষ নিয়ে নিয়ে নেয়। মানে এটা কি আমাদের আইনের দুর্বলতা? এখানে কি আইন পরিবর্তনের প্রয়োজন আছে নাকি আইন প্রয়োগের সমস্যা, প্রয়োগের ক্ষেত্রে? এটা ২ টাই দুর্বলতা আছে। আইন প্রয়োগেও যেমন দুর্বলতা আছে এবং আমি মনে করি যে আইনেরও দুর্বলতা আছে। এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মতো করতে হবে। যদি নির্বাচন নিয়ে আলোচনা করে সেখানে গেজেট করতে পারবে না, এরকম আইন করতে হবে এবং ১৫ দিনের মধ্যে রেজাল্ট এটা যার অভিযোগ করবে সে অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এটা রায় দেওয়া উচিত। আচ্ছা, আপনি নির্বাচিত হয়েছিলেন উপজেলা চেয়ারম্যান কত সালে? ২০২৪ সালে ২০২৪ ৬ষ্ঠ সালে। উপজেলা ২৪ পরিষদ সালের নির্বাচন। কোন 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 মাসে? আমরা হয়েছিলাম আমার নির্বাচন হলো ৪র্থ ধাপে ২৯ মে ২০২৪। ২৯ মে, অর্থাৎ তখন আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল, জি, জি, তাই না? তো আওয়ামী জি। লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় আপনি তো আওয়ামী লীগ করেন না, বরং আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার দল আন্দোলন সংগ্রামে ব্যস্ত তখন। সে অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন হয়েছে এবং আপনি অনেক ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন, আমি যতটুকু জানি। তো তাহলে আপনি কিভাবে বলছেন যে দলীয় প্রভাবে নির্বাচন হয়? আপনি তো বিরোধী দলের ছিলেন, আপনি তো নির্বাচিত হলেন। যেখানে বা বা কথা বলা হয়েছিল যেভাবে আমরা নির্বাচন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, নির্বাচনের মাঠেই বের হতে পারিনি। নির্বাচনের মাঠে ঐরকম বের হতে পারেনি। তারা বিভিন্ন বাধার সৃষ্টি করেছে। কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন দেখবেন আ স্থা জাতীয় নির্বাচনের পরেই নির্বাচন হয়েছিল এবং সরকার মনে করেছিল যে এই নির্বাচনটা ফেয়ার নির্বাচন দিবে এবং দিয়েছিল তাই উপজেলা নির্বাচনটা। কারণ তার আগে যে ৫ আ পা নির্বাচন হয়েছিল জাতীয় সংসদ নির্বাচন, আমি এবং ডামির নির্বাচন হয়েছিল। সেখানে উপজেলা নির্বাচন সরকার মনে করেছিল যে সুষ্ঠু নির্বাচন দেবে। সরকার চাইলে তো সুষ্ঠু হতেই পারে। সরকার চাইলেই সুষ্ঠু হতে পারে। তো জি। আপ আপনার উপজেলা আপনার উপজেলা বা স্থানীয় সরকারের ব্যাপারে দেখা যায় যে স্থানীয় সরকারের যে কাজগুলো হয়, উন্নয়ন কাজগুলো হয়, আপনি নিজেই বললেন যে উন্নয়ন কাজে সরকার দলীয় কর্মীরা জড়িত থাকে। জড়িত থাকে মানেই আপনার একটা দুর্নীতি চলে ওখানে, আপনার আপনার বক্তব্য অনুযায়ী। তো এক্ষেত্রে একটা সিন্ডিকেট হয়, তাই না? তো জি, জি। এবং যখনই সরকার পরিবর্তন হয়
নিশ্চয়ই সিন্ডিকেটেরও পরিবর্তন হয়, নাকি ওই একই মানুষ আপনার ওই সিন্ডিকেটের মধ্যে থাকে? না, মানুষের পরিবর্তন হয়। মানুষের শুধু পরিবর্তন মানুষ হয়। পরিবর্তন হয়, তাহলে কিন্তু নতুন সিন্ডিকেট চলতে থাকে। আপনি দেখবেন বর্তমানে যে ইউনিয়ন পরিষদ রানিং আছে, সেই ইউনিয়ন পরিষদে সরকার দলীয় নেতাকর্মীরা যে অবস্থান নিয়েছে এবং তার চেয়ারম্যান মেম্বাররা এখানে তেমন ভূমিকা পালন করতে পারছে না। তারাই নির্ধারণ করে ওই লোক এই কার্ড পাবে, ওই লোক ওই কার্ড পাবে। চেয়ারম্যান মেম্বার এখন আর কিছু করতে পারে না। তারা সাজেগুজে এভাবে তাদের দলীয়করণ করছে। এখন আমাদের আমরা তো চাই যে বাংলাদেশটা একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হোক, এবং এই বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে স্থানীয় সরকারকে ক্ষমতায়িত করা অতীব জরুরি। স্থানীয় সরকার ক্ষমতায়িত না হলে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে না, তাই না? আপনারা কি মনে করেন এই ব্যাপারে? আ আমরা অবশ্যই মনে করি যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারের ভূমিকা অপরিহার্য এবং স্থানীয় সরকার যারা নির্বাচিত হন তারা জনগণের কাছে যতটা দায়বদ্ধ, অন্যরা ততটা দায়বদ্ধ নয়। সেজন্য এখানে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং আপনি জানেন যে স্থানীয় সরকার নির্বাচন ধ্বংস হয়ে গেছে যখন ইউনিয়ন পরিষদ পর্যন্ত দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে। তখন জনগণ সেই নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে, ভোট থেকে বঞ্চিত হয়েছে। আ এই সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছেন যে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে না। এটা ভালো উদ্যোগ। জনগণের প্রত্যাশিত আ একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সেই সেখানে সরকার অবশ্যই নমনীয় হতে হবে এবং সরকার ভালো নির্বাচন দিবে। এরকম মনোভাব তাকে পোষণ করতে হবে এবং নির্বাচনের আগে থেকেই তাদের এই মনোভাব সম্পর্কে জনগণকে আশ্বস্ত করতে হবে। জনগণ এখন মনে করে যে না, এখন যেভাবে তাদের দলীয় লোকরা নির্বাচনের মাঠে নামছে, অন্য অন্য লোকেরা নামতে পারবে কিনা এবং তাদের প্রচার বললাম আগেই যে অন্য সরকার দলীয় লোকের বাইরের কাউকে নির্বাচিত করলে তারা কোনো উন্নয়নমূলক কাজ করতে পারবে না। এমপিরা তাদের কাজ দিবে না। এরকম প্রচার চালিয়ে যাচ্ছে তারা। আপনার স্থানীয় সরকারকে যদি আপনার শক্তিশালী করতে হয়, তো সেক্ষেত্রে নির্দলীয় নির্বাচনটা জরুরি। আপনার দলীয় প্রতীকে নির্বাচন করে স্থানীয় সরকার দুর্বল হয়ে গেছে আপনি বলছেন। এখন এই সরকার একটা উদ্যোগ নিয়েছে, ভালো উদ্যোগ। সেটা হচ্ছে আপনার ওই দলীয় ব্যানারে নির্বাচন না হয়ে আপনার স্বতন্ত্র ইলেকশন হবে, স্বতন্ত্র নির্বাচন হবে। এখানে সবাই দলের বাইরের মানুষ সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাই না? তো তাই যদি হয়, ধরেন দলের বাইরে একজন স্বতন্ত্র মানুষ যে রাজনীতি করে না, সে নির্বাচিত হলো, কোনো দলীয় প্রতীকে না। আবার ধরেন অন্য দল থেকে নির্বাচিত হলো, কিন্তু নির্বাচিত হওয়ার পরে সরকার যদি এইভাবে বলে যে তোমরা যেহেতু আমাদের দলের না, সুতরাং এখানে কোনো বরাদ্দ দেব না উন্নয়নের জন্য, তখন তো সেই প্রতিনিধি বিপদে পড়ে যাবে। এবং এইভাবে চাপ সৃষ্টি করে তাকে যদি সরকার দলে যোগদান করতে বাধ্য করে, সেক্ষেত্রে কি করবেন? এমন কি হয়? এমনটা তো হওয়ার সম্ভাবনা থাকেই। এখানে দলীয় আনুগত্য বা এমপির প্রতি আনুগত্য পোষণ করতে হয়। যদি পোষণ না করতে হয় তাহলে এমপির যে কিছু বরাদ্দ আছে, অ্যা সেই বরাদ্দকৃত কাজকর্ম কোনটাই পায় না সেই চেয়ারম্যান। তাই আমরা বলতে চাই যে চেয়ারম্যান যিনি নির্বাচিত হবেন, প্রতিনিধি চেয়ারম্যান মেম্বার বা উপজেলা চেয়ারম্যান যিনি নির্বাচিত হবেন, কোন দলের কোন মতের সেটা সরকার বিবেচনা না করে তার যেটুকু প্রাপ্য সেই প্রাপ্য কাজটুকু তাকে দিবে এবং তিনি তার ইউনিয়ন বলেন, উপজেলায় বলেন তিনি যেন সেই আ বরাদ্দকৃত অর্থ দিয়ে কাজকর্ম করতে পারে। এটার আ সিকিউরিটি সরকারকে দিতে হবে এবং সরকারকে আগেই এটা প্রতিশ্রুতি দিতে হবে। তাহলেই জনগণ আশ্বস্ত হবে। আরেকটা কথা, আসলে আইন কানুন তো জনগণের প্রত্যাশিত না। যে আইন কানুন আমরা দেখি। যেমন মহামান্য হাইকোর্ট একটা রুল দিয়েছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শিক্ষাগত যোগ্যতা আ মিনিমাম আ গ্র্যাজুয়েটস এবং মেম্বারদের এইচএসসি। এই ব্যাপারে সংবিধানে এরকম কোনো আইন নাই। কিন্তু জনগণও মনে করে যে মিনিমাম একটা যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা দেওয়া উচিত। জনগণ এটা প্রত্যাশা করে। তা না হলে মস্তান টাইপের লোকরাই এইসব চেয়ারে বসে পড়বে। আপনার
ইউনিয়ন স্থানীয় সরকারের প্রতিনিধিদের ব্যাপারে যদি শিক্ষাগত যোগ্যতার বিধান থাকে, তাহলে সংসদ সদস্যরা তো থাকা উচিত, সেক্ষেত্রে তো নাই। কি বলবেন এই ব্যাপারে? কথা হলো এক জায়গা থেকে তো শুরু করতে হবে। আমি মনে করি যে শুরুটা কি ইউনিয়ন এই পরিষদ নির্বাচন দিয়ে হবে? আপনার ভালো কাজের শুরুগুলো তো উপর থেকে নিচের দিকে আসা উচিত। বলছি যে ইউনিয়ন পরিষদের বা উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কাছে যতটা দায়বদ্ধ, উপরের মানুষ ততটা দায়বদ্ধ নয়। অথবা এখান থেকে শুরু হোক। আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা, এটাই কি বড়? প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে কি মানুষ শিক্ষিত হতে পারে না? কত হতে না, পারে। তা তো অবশ্যই হতে পারে। হতে পারে, অবশ্যই হতে তাহলে পারে। তারা তো বঞ্চিত হবে। আপনার বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাবে না বিষয়টা? এখানে তো সকল মানুষের সেই জন্যই তো বলছি অধিকার যে সমান। মানুষের প্রত্যাশা এবং প্রত্যাশা, আইন কানুন কিন্তু একরকম না। আমি আগেই বলে নিয়েছি। যে মানুষ প্রত্যাশা করে এরকম, কিন্তু আইনটা অন্যরকম। এবং যদি তাই মনে আবার করেন, একই আপনি দেখবেন যে তৎকালীন সরকার আমলে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে দলীয় প্রতীকে, উপজেলা হয়েছে নির্দলীয় প্রতীকে। ইউনিয়ন পরিষদকে বহাল রেখে উপজেলা পরিষদ ভেঙে দিল। এর কারণ কি? আইন তো একই হওয়া উচিত ছিল। ঠিক তেমনি ভাবে আপনি দেখবেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মামলা করে তিনি আ মেয়র রয়েছেন। মেয়রের দায়িত্বে আছেন। কিন্তু অন্যরা কিন্তু মামলা করে দায়িত্বে নেই। আইন এক, কিন্তু একেক জনের ক্ষেত্রে একেক রকম। এটা আসলে আইন আইন তার নিজের গতিতে চলে নাকি সরকারের নির্দেশনায় চলে, এটা বিবেচনায় নিতে হবে আমাদের। অর্থাৎ সরকার দলীয় যারা জনপ্রতিনিধি থাকে, আইনটা তাদের পক্ষে কাজ করে। এইটা আমাদের দেশে সবসময় আমরা দেখে আসছি। তো এখানে এইগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? অর্থাৎ স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য আপনার এই যে অনিয়মের কথা বললেন, আমরা আলোচনা করলাম, আপনি বললেন এই অনিয়ম থেকে বেরোতে হবে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য। তো এটার জন্য এই প্রতিকারটা কি? কিভাবে করা যেতে পারে? আপনার সুপারিশ কি? স্থানীয় সরকারকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এখানে সংসদ সদস্য বা অথবা মন্ত্রীদের হস্তক্ষেপ করা যাবে না। সরকারকে সরকার যে দলেরই হোক, আর স্থানীয় সরকারে যিনি নির্বাচিত হন, তাদের ব্যাপারে এরকমই করা হয়েছে, তাদের একটা বরাদ্দ থাকবে। কে আসলো বা কোন দলের আসলো, কোন মতের আসলো, এটা বিবেচ্য বিষয় না। যিনি নির্বাচিত হয়েছেন তিনি সেই অর্থ দিয়ে তার উন্নয়নমূলক কাজ করবে। কিন্তু এখানে ব্যক্তিগত চয়েস থাকে। আপনি দেখবেন জাতীয় সংসদে যে আমরা শুনতে পেলাম যে সংরক্ষিত মহিলা আসনের বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যগণ বলার চেষ্টা করছেন, যারা সরকার দলীয় বা সংসদ সদস্য হয়েছেন, তাদের আ বা বরাদ্দ বেশি। তাদের আর বিরোধী দলের যারা আপনার নির্বাচিত হন, তাদের বরাদ্দ কম। এরকম হয়েছে। এখন হুম। আর এটা তো স্থানীয় সরকার নির্বাচন। আচ্ছা, তার মানে আলোচনা থেকে এইটুকু আমরা বলতে পারি যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, স্থানীয় সরকারকে আমরা নিরপেক্ষ রাখবো, আমরা শক্তিশালী করব। সরকারের এটা রাজনৈতিক জি, সিদ্ধান্তের ব্যাপার। যে সরকার যখনই, যে দল যখনই ক্ষমতায় থাকুক না কেন, তারা এই বিষয়টা মেনে চলবে যে স্থানীয় সরকারে আমরা দলীয় প্রভাব বিস্তার করব না। এবং সরকারে যখন যারা যায়, তারা তো অবশ্যই জনপ্রিয় দল, না হলে তো কিভাবে রাষ্ট্র ক্ষমতায় গেল? তো স্বাভাবিকভাবে যদি আপনার নিরপেক্ষ নির্বাচন করে, স্বাভাবিকভাবেই তাদের তাদের কিন্তু প্রচুর প্রতিনিধি হয়ে যায় স্থানীয় সরকারে, তাই না? তো সেক্ষেত্রে জি, জি। অন্য যারা আছে, স্বতন্ত্র আছে, অন্য দলের যারা আছে, তাদেরকে জোর করে আপনার নির্বাচনে প্রভাব বিস্তার করে তাদেরকে নির্বাচিত হতে না দেওয়ার কোনো কারণ নেই। বিষয়টা এইরকম। অর্থাৎ আমরা আশা করব যে সরকার একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেবে যে স্থানীয় সরকারকে ক্ষমতাশালী করতে হবে, এবং সেক্ষেত্রে আপনার কোনো প্রভাব বিস্তার করা যাবে না, দলীয় প্রভাব বিস্তার করা যাবে না, মাস্তান ব্যবহার করা যাবে না, কালো টাকা ব্যবহার করা যাবে না। এরকম আশা করতে পারি আমরা। তো আমরা আলোচনার শেষ পর্যায়ে, ইতিমধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। জনাব শাহজাহান আলী সাজু, আপনার অনেক ব্যস্ততার মাঝেও আজকে আমন্ত্রণ গ্রহণ করেছেন আমাদের অনুষ্ঠানের।
অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা, সমকালীন ভাবনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই অনুরোধ করছি। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ অনুষ্ঠানটা দেখেছেন, অনুষ্ঠানটা শুনেছেন, এই জন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।